হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ওকে। তোমাদেরকে লাস্ট ক্লাসের পর আসলে আমি ভিডিওটা দিয়েছি, রেকর্ডেড ভিডিওটা। আর আহ, কিছু লেকচার ম্যাটেরিয়াল দিয়েছি, হ্যাঁ, যেটা তোমাদের পিডিএফ ফাইল হিসেবে দেওয়া আছে। সেখানে তোমরা এই জিনিসটা দেখে নিতে পারো। অনেকেরই কনফিউশন ছিল। হ্যাঁ, আমি কিছুটা গো থ্রু করছি আগের ক্লাসের, সো দ্যাট তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সো এখানে হিস্ট্রিক্যাল টু সেক্টর ইনপুট আউটপুট ট্যাবেলটা দেওয়া আছে। তোমাদের একটা জিনিস ছিল যে পারচেস ফ্রম, তোমরা যদি রো ওয়াইজ জিনিসটাকে কনসিডার করো, রো ওয়াইজ যদি করো, দিস ইজ দ্য সেল, ঠিক আছে? সেকেন্ড রো, দিস ইজ দ্য সেল। এবং কলাম ওয়াইজ যখন আসবা, এটা আসলে পারচেস করছে। এইখানে ম্যানুফ্যাকচারিং একটা সেক্টর আছে, এগ্রিকালচারাল সেক্টর আছে, ঠিক আছে? তো তোমরা যখন এটা রো ওয়াইজ যাচ্ছ, ঠিক আছে, তার মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের অন্যান্য যে ইন্ডাস্ট্রি আছে তাদের কাছে সেল করছে ধরো 8 বিলিয়ন। এগ্রিকালচারাল সেক্টরের কাছে ম্যানুফ্যাকচারিং সেল করছে হচ্ছে 10 বিলিয়ন। এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের কাছ থেকে আমাদের মতো এন্ড ইউজাররা যেটা কিনছে, বা তাদের কাছে ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা সেল করছে ফাইনাল ডিমান্ড হিসেবে, সেটা হচ্ছে 2 বিলিয়ন, ঠিক আছে? এই টোটাল সেল হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের হচ্ছে 20 বিলিয়ন, ঠিক আছে? মাথায় ভালোভাবে থাকতে হবে যে দিস রো ইন্ডিকেটস দ্য সেল ভ্যালু। তো প্রথম রোটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের টোটাল সেল ভ্যালু উইদিন সেক্টর অ্যান্ড দ্য আদার এগ্রিকালচারাল সেক্টর অ্যান্ড ফাইনাল ডিমান্ড, আমাদের মতো এন্ড ইউজারের কাছে যারা যেটা সেল করছে সেটা মিলে হলো 20। আচ্ছা, এগ্রিকালচারাল সেক্টর সেকেন্ড রো, ম্যানুফ্যাকচারিং সেক্টরের কাছে ইন্টারমিডিয়েট সেল করছে হচ্ছে 6 বিলিয়ন, এগ্রিকালচার উইদিন দ্য সেক্টর সেল করছে 12 বিলিয়ন, এবং ফাইনাল ডিমান্ড আমাদের মতো এন্ড কনজিউমারের কাছে সেল করছে 12 বিলিয়ন। মোট হচ্ছে 30 বিলিয়ন, ঠিক আছে? এখন তোমরা যদি কলাম ওয়াইজ আসো, ঠিক আছে? এই কলামটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য। পিওরলি ম্যানুফ্যাকচারিং সেক্টরের দেখো, এখানে ম্যানুফ্যাকচারিং রাইটে টোটাল সেল ছিল 20 বিলিয়ন। আমি টোটাল সেলটা নিচে একটা বসাই দিলাম 20 বিলিয়ন, ঠিক আছে? 20 বিলিয়ন টোটাল সেল। এখন এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে 8 বিলিয়ন আসলে পারচেস করেছে। ম্যানুফ্যাকচারিং সেক্টর এগ্রিকালচারাল সেক্টর থেকে পারচেস করেছে হলো 6, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং সেক্টরের টোটাল সেল ছিল হলো 20, এইখানে 20 দেওয়া হয়েছে লাস্টে। তাহলে 8 6 14, এটা তার ইনপুট। ম্যানুফ্যাকচারিং সেক্টরের ইনপুট হচ্ছে 8 6 14, আউটপুট হচ্ছে টোটাল সেল হচ্ছে 20, ঠিক আছে? তাহলে তার ভ্যালু এডিশন হচ্ছে 6 বিলিয়ন। বোঝা গেছে এইটুকু? ভ্যালু এডিশন, ম্যানুফ্যাকচারিং সেক্টর ইনপুট হিসেবে পারচেস করছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে 8 বিলিয়ন। 8 বিলিয়ন, এটা দেখা যায় না কেন কার্সরটা? সরি, আমরা দেখতে পাচ্ছি স্যার। 8 বিলিয়ন, ঠিক আছে? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং সেক্টর তার প্রোডাকশনের জন্য এগ্রিকালচারাল সেক্টর থেকে ইনপুট নিয়েছে। ইনপুট নেওয়া মানে কি? পারচেস করা না সেল করা? পারচেজ।
পারচেজ। তাহলে এগ্রিকালচারাল সেক্টর থেকে ইনপুট নিয়েছে 6 বিলিয়ন, ঠিক আছে। তার আউটপুট বা সেলস ভ্যালু টোটাল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের 20 বিলিয়ন। সো কতটুকু সে ভ্যালু এডিশন করলো, যতটুকু পারচেস করলো সেটা, এবং টোটাল সেল ওই সেক্টরের কত, এই দুইটার ডিফারেন্স হচ্ছে ভ্যালু এডিশন, যেটা তুমি ওই যে স্যালারি হ্যান ত্যান এবং তোমার যে প্রফিট থাকবে ট্যাক্স, হ্যাঁ, সেগুলো দেওয়ার জন্য তোমার $6 বিলিয়ন থেকে গেল। লাইকওয়াইজ এগ্রিকালচারাল সেক্টরে যখন তুমি আসবা, তাহলে এগ্রিকালচারাল সেক্টর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে ইনপুট নিচ্ছে হচ্ছে 10 বিলিয়ন, মানে পারচেস করছে। উইদিন দ্য এগ্রিকালচারাল সেক্টর থেকে সে ইনপুট নিচ্ছে হলো 12 বিলিয়ন। এগ্রিকালচারাল সেক্টরের টোটাল সেল ছিল 30 বিলিয়ন, যেটা এখানে নিচে দেওয়া হয়েছে 30 বিলিয়ন। তাহলে এগ্রিকালচারাল সেক্টরের ভ্যালু এডিশন হলো হচ্ছে 8 বিলিয়ন, যেটা ওয়েজেস, স্যালারি, ট্যাক্স, প্রফিট সবকিছু মিলে 8 বিলিয়ন। দিস দ্য হিস্টোরিক্যাল টু সেক্টর ইনপুট আউটপুট ট্যাবল। এখন বোঝা গেছে? সো এই ট্যাবলের আসলে এই অংশটুকু এটাকে বলছি আমরা ইন্টারমিডিয়েট সেল। এই অংশটুকুকে বলছি ইন্টারমিডিয়েট সেল, ঠিক আছে। ইন্টারমিডিয়েট সেল বলছি, বা ইন্টারমিডিয়েট ট্রানজেকশন বলছি। এর কাছ থেকে ওর কাছে যাচ্ছে, ওর কাছ থেকে এর কাছে আসতেছে, লাইক দ্যাট। এ সেল করছে, ও কিনছে আর কি, ঠিক আছে। সো এই চারটা এলিমেন্ট মিলে যে ম্যাট্রিক্সটা হচ্ছে, সেটাকে আমরা কি ম্যাট্রিক্স বলেছিলাম? ট্রানজেকশন ম্যাট্রিক্স, রাইট? দিস ইজ দ্য ট্রানজেকশন ম্যাট্রিক্স। এবং এটাকে যদি বাংলায় এইভাবে লেখালেখি করো, তাহলে এইরকম একটা ফরম্যাট আসে। তো এক্স দিয়ে আমরা ট্রানজেকশন ম্যাট্রিক্স বোঝাচ্ছি। তাহলে এইভাবে এক্স দিয়ে যখন ট্রানজেকশন ম্যাট্রিক্স তুমি একটা দাঁড় করালা, এইখান থেকে তোমার এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। কলাম ওয়াইজ যদি তুমি এটাকে চিন্তা করো, তাহলে এখানে ট্রানজেকশন ম্যাট্রিক্স এর কি আসবে যদি কলাম ওয়াইজ ধরো? হ্যাঁ, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হচ্ছে প্রথম কলাম, তাই তো? বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের অন্যান্য ইন্ডাস্ট্রি বা ইউনিট থেকে 8 বিলিয়ন সে কি করেছে, কিনেছে। এবং এগ্রিকালচারাল সেক্টর থেকে ম্যানুফ্যাকচারিং সেক্টর কিনেছে 6 বিলিয়ন। লাইকওয়াইজ সেকেন্ড কলামে যদি আসো, 10টা কি বলবে? ফার্স্ট এলিমেন্ট অফ দ্য সেকেন্ড কলাম, এগ্রিকালচারাল সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে $10 বিলিয়ন পারচেস করেছে। আর সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেটা কি? সে উইদিন সেক্টর, মানে হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরের অন্যান্য ইউনিট থেকে সে $12 বিলিয়ন পারচেস করেছে। তো একজন যদি পারচেস করে আরেকজনকে সেল করতেই হবে, তাই না? তো রো ওয়াইজ গেলে এটা সেল চলে আসবে, হ্যাঁ, এবং কলাম ওয়াইজ আসলে ওই সেক্টরের জন্য এটা পারচেস আসবে। সো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্রানজেকশন। দ্যাটস ওয়াই দিস ম্যাট্রিক্স ইজ কল ট্রানজেকশন ম্যাট্রিক্স, ঠিক আছে? ট্রানজেকশন ম্যাট্রিক্স। এখন এই ট্রানজেকশন ম্যাট্রিক্স যেটা আসলো, এই ফার্স্ট কলামকে যদি, ফার্স্ট কলামটা কোন সেক্টরের? ম্যানুফ্যাকচারিং সেক্টরের, তাই না? ম্যানুফ্যাকচারিং সেক্টরের টোটাল সেল কত ছিল? 20 বিলিয়ন, তাই তো? তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য যে কলামটা ফার্স্ট কলাম, এটার প্রত্যেকটা এলিমেন্টকে যদি তুমি সেল দিয়ে ভাগ করে দাও 20 বিলিয়ন দিয়ে, আর এগ্রিকালচারাল সেক্টরের যে কলামটা আছে, এটার প্রত্যেকটা এলিমেন্টকে যদি এই সেক্টরের টোটাল সেল দিয়ে ভাগ করে দাও, এটা কত ছিল? 30, না? তাহলে যে ম্যাট্রিক্সটা দাঁড় হবে সেটাকে বলছি ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স, যেটা ভাগ করলে এই রকমের একটা ম্যাট্রিক্স ডেভেলপ করে, এবং যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, এবং এটাকে বলছি আমরা ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স। তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে একটা ধরো যে এইখানে একটা সেক্টর আছে, দিস ইজ দ্য সেল মানে দিস ইজ দ্য আউটপুট ফ্রম দিস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? একটা ইন্ডাস্ট্রি ধরলা, ওই যে ধরো যে কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি,
এর জন্য তোমার এইখানে একটা ইয়ে ছিল গ্লাস, এখানে কি ছিল রাবার, এখানে কি ছিল প্লাস্টিক, আর একটা কি ছিল স্টিল, মেটাল, ঠিক আছে। সো এর একটা কনস্ট্যান্ট সেলিং ছিল। হঠাৎ করে ওয়ার্ল্ড ওয়াইড এটার ডিমান্ডটা বেড়ে গেল। ডিমান্ড বেড়ে যাওয়া মানে কি, ইউজার এন্ডে পারচেস করছে প্রচুর পরিমাণে, তাই তো, সেলটা তার বেড়ে গেল। তো সেল যদি বেড়ে যায় তার প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন বাড়ালে কি করতে হবে, তাকে বেশি বেশি গ্লাস কিনতে হবে, বেশি বেশি রাবার কিনতে হবে, বেশি প্লাস্টিক কিনতে হবে, বেশি মেটাল কিনতে হবে, ঠিক আছে। সো এই কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে হচ্ছে এই গ্লাস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপরে, এই রাবার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপরে, এই প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপরে, এই মেটাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপরে, ঠিক আছে। সো এই কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে ইম্প্যাক্টটা এই চারটার উপরে, এটাকে বলছি আমরা ডাইরেক্ট ইম্প্যাক্ট, ঠিক আছে, ডাইরেক্ট ইম্প্যাক্ট। এখন এই যে এটাকে বলছি আমরা যে মেটাল প্রসেসিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মানে স্টিল প্রোডাকশন করছে যে, তো এর কাছ থেকে যদি বেশি পরিমাণে কেনা শুরু করে, এর এক্সিস্টিং ক্যাপাসিটি যেটা আছে সেটা যদি মিট না করে, হ্যাঁ, তাহলে সে কি করবে, সে তার এক্সিস্টিং ফ্যাসিলিটিটাকে এক্সটেন্ড করবে। তার ইলেকট্রিসিটি নতুন করে লাইন এক্সটেনশন করতে হবে, হ্যাঁ, ফার্নেস এক্সটেনশন করতে হবে, প্রচুর পরিমাণে কার্বন কিনতে হবে, প্রচুর পরিমাণে কি করতে হবে, মিনারেল ওর কিনতে হবে, তাই না। সো এর উপরে আবার অনেকগুলো ইন্ডাস্ট্রির ডিপেন্ডেন্সি চলে আসলো, ঠিক আছে। এই ইন্ডাস্ট্রিগুলোর আবার অন্যের উপরে ডিপেন্ডেন্সি থাকতে পারে, এগুলি থাকতে পারে। সো এই কার সেলিং এর ইম্প্যাক্টটা এই চারটার উপরে যেটা, এটা হলো ডাইরেক্ট। আর এগুলোর উপরে যে ডিমান্ড গুলো সেটাকে বলছি ইনডাইরেক্ট, ঠিক আছে, হ্যাঁ, ইনডাইরেক্ট। এই চারটার উপরে আছে ডাইরেক্ট, আবার এদের সাথে এদের কানেক্টিভিটি আছে, এদের উপরেও আসলে ইম্প্যাক্ট বেড়ে যাবে। এদেরও তো প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, প্রোডাকশন বাড়ানোর জন্য এদেরও তো এদের ব্যাক এন্ডে যে ইন্ডাস্ট্রি গুলো আছে, হ্যাঁ, তাদের প্রোডাকশনও বাড়াতে হবে। সো আমরা আসলে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স দিয়ে যেটা করছি, এই যে কার প্রোডাকশন ইন্ডাস্ট্রির ডাইরেক্ট ইম্প্যাক্টটা হচ্ছে এই চারটার উপরে। এই চারটার উপরে ইম্প্যাক্ট সিনারিওটা কি হবে সেটা আমরা ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স দিয়ে বের করছি, ঠিক আছে। আর এদের ব্যাক এন্ডে যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোর উপরে এই কার প্রোডাকশন ইন্ডাস্ট্রির কি ইম্প্যাক্ট আছে, ইনডাইরেক্ট ইম্প্যাক্ট, সেটা সাধারণত আমরা সেটা আলাদা করে বলি না। সেটার জন্য আমরা যেটা করি, এই ডাইরেক্টও মেজার করি এবং এর পিছনে ব্যাক লিঙ্কে যে যতগুলো ইন্ডাস্ট্রি আছে তাদের উপরে যে ইম্প্যাক্ট, সবগুলোকে এক করে বের করে নিয়ে আসার জন্য ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ম্যাট্রিক্সটারই আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। সো ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে সিম্পলি এইটা এর সাথে যে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ডাইরেক্টলি রিলেটেড যে ইন্ডাস্ট্রি গুলো আছে তার ইম্প্যাক্টটা কতটুকু সেটা বের করার জন্য। তো এইখানেও ওই একই জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কলাম ওয়াইজ, ঠিক আছে। আচ্ছা, আমরা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে কত দিয়ে ভাগ করেছি? প্রথম কলামের ম্যানুফ্যাকচারিং সেক্টরে টোটাল সেল দিয়ে, তাই না, টোটাল সেল দিয়ে 20 দিয়ে, তাই না। তাহলে এই যে এলিমেন্টটা আছে এটার ইউনিট কি হবে বলো তো, এটার ইউনিট কি হবে, এনিওয়ান? ইউনিটটা কি হবে? এটা তো একটু ভাগ করেছি রেশিও, তাই না। এটা আসলে ইউনিটটা কি হবে? ইউনিট লেস হওয়ার কথা না। না, ইউনিট লেস হবে। তুমি ইউনিটটাকে আগে ভাগ করো। আমি তো বুঝছি যে 100 টাকা বাই 200 টাকা ইউনিট লেস হবে, বাট যদি আমরা পোটেনশিয়ালি চিন্তা করি আমরা কিভাবে বলতে পারি ইউনিট লেস মানে কি? এইখানে জিনিসটা হবে কি, এটাকে ভাগ করেছিলাম কি ম্যানুফ্যাকচারিং সেক্টরের টোটাল সেল দিয়ে, তাই না। তাহলে এর নিচে একটা $1, হ্যাঁ, $1 সেলস ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর, তাই তো। জি স্যার। $1 সেলস ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর। আমরা যদি কলাম ওয়াইজ আসি তখন এইখানে যে অরিজিনাল টাকাটা ছিল সাম ডলার,
সাম বিলিয়ন ডলার, সেটা কি ছিল? যদি কলাম ওয়াইজ আসি, এটা কি সেলস ছিল না পারচেজ ছিল? পারচেস স্যার। পারচেজ। পারচেজ ছিল। তার মানে হচ্ছে পারচেজ যদি করি, তার মানে $1 চেঞ্জ ইন ম্যানুফ্যাকচারিং, চেঞ্জ ইন সেলস ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর, উপরে হচ্ছে এখন যেটা আসতেছে 0.4, causes $1 change in sales in manufacturing sector, creates $0.4 changes. এটা সেলসও হতে পারে, ইনপুট হতে পারে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি ইনপুট, তাই না? পারচেজ, পারচেজ মানে কি? আর একটা ডিমান্ড তো। হ্যালো, জি আমি স্যার। তোমার কাছ থেকে 10 টাকা নিলাম, তুমি আমাকে দিলা আর আমি নিলাম, এই তো ট্রানজেকশনটা। ট্রানজেকশনটা তো এটাই, আমার কাছে যেটা নেওয়া, তোমার কাছে সেটা দেওয়া, তাই না? তো কলাম ওয়াইজ যখন করতেছি, তার মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর পারচেস করছে, তাই তো? যে $8 বিলিয়ন ছিল, এটা কি ছিল? কলাম ওয়াইজ আসলে এটাকে কি বলেছি? পারচেজ। পারচেস। উইদিন সেক্টর ম্যানুফ্যাকচারিং, মানে উইদিন ম্যানুফ্যাকচারিং সেক্টর একটা ইন্ডাস্ট্রি আর একটা ইন্ডাস্ট্রি থেকে ধরো যে পারচেজ করছে, তাই তো? আর এটা কি ছিল? ম্যানুফ্যাকচারিং সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর থেকে পারচেজ করছে। তাহলে এইটাকে যখন আমি ডিভাইড করে দিলাম ম্যানুফ্যাকচারিং সেক্টরের টোটাল সেল দিয়ে, হোয়াট উইল বি দ্য সিনারিও? $1 চেঞ্জ ইন সেলস ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর can initiate $0.4 change in purchase in the manufacturing sector. Likewise, first column এর second এলিমেন্টটা কি হবে? এগ্রিকালচারের সেক্টর থেকে কতটুকু পারচেজ, এই জিনিসটা কি স্যার? Change in total sales $1 sale in manufacturing sector can initiate intermediate 0.3 transaction or intermediate sale of $0.3 dollar purchase from agricultural sector, এই তো? Isn't so? জি স্যার। Likewise, second কলামের ফার্স্ট এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্টকে এইভাবে তোমরা ডেসক্রাইব করতে পারো, ঠিক আছে? সো এই যে এইখানে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে $1 চেঞ্জ ইন সেলস ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর, ঠিক আছে, ক্যান ইনিশিয়েট direct change of $0.4 purchase in manufacturing sector. $1 change in sales in manufacturing sector can cause a direct or intermediate purchase of $0.3 from agricultural sector, ঠিক আছে? এইগুলির এই কলাম ওয়াইজ এলিমেন্ট গুলোর ইন্টারপ্রিটেশন হলো এই রকমের, ঠিক আছে? ইটস এ ডাইরেক্ট ইম্প্যাক্ট। বোঝা গেছে নাকি মাথায় ঢুকলো না? ওকে, এটা হলো ডাইরেক্ট ইম্প্যাক্টটা মেজারমেন্টের একটা প্রসিডিউর। সো আমরা যে বললাম ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট টোটাল ইম্প্যাক্টটাকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা আছে আই, এটাকে চেঞ্জ করে ফেলি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আই বলছি। আমরা যে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স বলেছি সেটাকে এ বলছি, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি এই টাইপের হয়, 2টা সেক্টর থাকে, তাহলে এই টাইপের, 3টা সেক্টর হলে এই টাইপের, 4টা সেক্টর হলে লাইকওয়াইজ ডায়াগোনালি এখানে একটা 1 হবে, 0 0 হবে, তাই তো? এই তো, সো এইখান থেকে আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে তুমি যদি ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্সটাকে বিয়োগ করে এটার ইনভার্স করো, ইউ উইল গেট দ্য ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স। সো এটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স, এটা তোমরা ডিরাইভ করে নেবা, ঠিক আছে? এখন তুমি যদি ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স এর প্রথম কলামের প্রথম এলিমেন্ট দেখো,
এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স এর প্রথম কলামের প্রথম ইউনিট দেখো, ঠিক আছে, দেয়ার ইজ সার্টেনলি এ চেঞ্জ, ঠিক আছে, ওইখানে 0.4 ছিল, এখানে 2.3 এসছে, ঠিক আছে। এই ভ্যালুটা অনেক বড়। তার মানে হলো আমি যখন টোটাল ডিমান্ড চেঞ্জটা অ্যাকোমোডেট করতে চাচ্ছি ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স এর উপরে মাধ্যমে, তখন এই ভ্যালুটা অনেক বড় চলে আসতেছে, তাই না? কারণ এইখানে ডাইরেক্ট ইম্প্যাক্টও আছে, ইনডাইরেক্ট ইম্প্যাক্টও আছে। তো টোটাল ডিমান্ড শিফটিং, সেটার ভলিউম তো ডাইরেক্ট ডিমান্ড যে শিফটিং করতেছে, ডাইরেক্ট ইম্প্যাক্ট তার চেয়ে তো আসলে অনেক বড় হবে, তাই না? সো এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স এর ভ্যালুগুলো দেখো, ওটার চেয়ে অনেক অনেক মেনি টাইমস হায়ার, সেভারাল টাইমস হায়ার, তাই না? এইখানের ইউনিটটা কি? এইখানে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স করে যে ইনভার্সটা নিলাম, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স। এবং এটার পরে এইখানেও একটা ইউনিট আছে। এই ইউনিটটা কি? এটা হচ্ছে চেঞ্জ, ডলার চেঞ্জ ইন ফাইনাল ডিমান্ড, ঠিক আছে, নিচে এটা, উপরে হচ্ছে চেঞ্জ ইন টোটাল ডিমান্ড। বোঝা গেছে? উপরে হচ্ছে চেঞ্জ ইন টোটাল ডিমান্ড আর নিচে হচ্ছে চেঞ্জ ইন ফাইনাল ডিমান্ড। বোঝা গেছে? এটার হিসাবপত্র করলে ফাইনাল যে ইউনিটটা আসে, সেই ইউনিট হচ্ছে উপরে থাকবে হচ্ছে চেঞ্জ ইন টোটাল ডিমান্ড আর নিচে হচ্ছে চেঞ্জ ইন ফাইনাল ডিমান্ড। বুঝাইতে পারছি? চেঞ্জ ইন ফাইনাল ডিমান্ড নিচে এবং উপরে হচ্ছে চেঞ্জ ইন টোটাল ডিমান্ড। তো এখন আসো কলাম ওয়াইজ আসো, এটাকে আমরা ইন্টারপ্রেট করি, ঠিক আছে? তো এটা যদি, এটা তো একটা রেশিও, এই রেশিওর নিচে এই ভ্যালুটা হচ্ছে 1, তার মানে হচ্ছে $1 চেঞ্জ ইন ফাইনাল ডিমান্ড ক্যান জেনারেট or can generate a total demand of 2.3। এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে ইনক্রিজ ইন $1 ফাইনাল ডিমান্ড, ইনক্রিজ ইন $1 ইন ফাইনাল ডিমান্ড causes increase in total demand of a value of $2.3। ঠিক আছে? মানে $1 ফাইনাল ডিমান্ড চেঞ্জ হইলে, ঠিক আছে, টোটাল ডিমান্ড কত চেঞ্জ হচ্ছে? 2.3। কোন সেক্টরে? $1 ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, $1 ফাইনাল ডিমান্ড যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে এটার জন্য টোটাল ডিমান্ড চেঞ্জ হবে হচ্ছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে টোটাল ডিমান্ড চেঞ্জ হচ্ছে $2.3। লাইকওয়াইজ ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্টকে যদি কনসিডার করো, হোয়াট উইল হ্যাপেন? $1 change in final demand in manufacturing sector causes $1.15 changes in total demand in agricultural sector. Right, agricultural sector. Likewise, এটাকে ইন্টারপ্রেট করতে পারো, $1 change in final demand in agricultural sector। এটা কিন্তু এগ্রিকালচারাল সেক্টরের কলাম, ঠিক আছে? হ্যাঁ, $1 ফাইনাল কি, $1 চেঞ্জ ইন ফাইনাল ডিমান্ড ইন এগ্রিকালচারাল সেক্টর causes 1.26 dollar changes in total demand in agricultural sector। এটা কি হবে?
one 2.3. $1 changes in final demand in agricultural sector causes $2.3 changes in total demand in Agricultural sector. রাইট, ঠিক আছে। সো এইখানে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইম্প্যাক্ট গুলোকে ইনকর্পোরেট করা হয়েছে, যার জন্য এই ভ্যালু এবং এই ভ্যালুর মধ্যে ডিফারেন্স আছে। এটাতে ভ্যালুটা কম, এটাতে অনেক বেশি, ঠিক আছে। সো এই ইউনিট গুলো মাথায় ভালোভাবে রাখতে হবে, তাহলে আসলে তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না বুঝতে গিয়ে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। এখন আমরা এই ডাইরেক্ট ইনডাইরেক্ট যে মেথড আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যে রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স, এটা দিয়ে আমরা ফোরকাস্ট করতে পারি, ঠিক আছে। ফোরকাস্ট যে ডিমান্ড সিনারিও আসলে কত চেঞ্জ হতে পারে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি কত জেনারেট করতে পারে, এই ফোরকাস্ট গুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। সো আমরা যদি ডিমান্ড চেঞ্জের ব্যাপারটা দেখি, যদি ফোরকাস্ট যদি বলি যে এই রকমের হলে কি রকমের ডিমান্ড চেঞ্জ হবে, সেই জিনিসগুলো আলোচনা করার জন্য আমরা এই জায়গায় আসলাম। ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্সের ওই আগের এক্সাম্পলটাই এইখানে আছে, ঠিক আছে। এখন তোমাকে এইখানে বলা হচ্ছে, সাপোজ দ্যাট অ্যান ইনক্রিজ ইন এক্সপোর্টস causes a 5 billion increase in final demand. কি বলা হয়েছে? 5 billion increase in ফাইনাল ডিমান্ড। এটা কিন্তু টোটাল ডিমান্ড বলা হয়নি, বলা হয়েছে না স্যার। এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। 5 billion increase in final demand in the agricultural sector, after taking into account all the direct and secondary effects. What impact would this change have on total demand for manufactured and agricultural goods? কিছু কি বোঝা যায়? এখানে কি বলেছে? An increase in exports causes 5 billion increase in final demand in the agricultural sector. Agricultural sector column wise আসো, ঠিক আছে। কি বলছে? 5 billion increase in final demand। এটার ইউনিটটা কি ছিল বলো একজন। $1 change in final demand causes change in total demand in manufacturing sector 2.3, যদি আমি 2.3টা ধরি আর কি স্যার। না, উপরেরটা এইটা 1.26 in manufacturing sector, রাইট? হ্যাঁ, তো তাহলে এটা এখন সিম্পল হয়ে গেল, 5 billion increase in final demand। সো তুমি তো এটা জানো, 5 billion increase in final demand in the agricultural sector, তাই না? তো এটার ইউনিট তুমি জানো, $1 changes in final demand in agricultural sector will cause $1.26 changes in total demand in manufacturing sector, তাই না? তার মানে এটাকে যদি মাল্টিপ্লাই করতে পারো যে 5 billion increase in final demand দিয়ে, 5 billion ডলার as final demand, তাহলে নিচে ছিল ফাইনাল ডিমান্ড, উপরে আসলে ফাইনাল ডিমান্ড কাটাকাটি চলে গেল, তাই না? তাহলে তোমার টোটাল ডিমান্ড কত হয়ে গেল তুমি পেয়ে গেলা, তাই না? তুমি একটা ফোরকাস্ট করলা যে এগ্রিকালচারাল সেক্টরে যদি $5 billion ফাইনাল ডিমান্ড ইনক্রিজ করে, তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে টোটাল ডিমান্ডটা কত ইনক্রিজ করবে বা শিফট করবে, ঠিক আছে? তাহলে তুমি সিম্পলি মাল্টিপ্লাই করে তুমি ভ্যালুটা বলে দিতে পারো, তাই না? মানে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ইম্প্যাক্ট কি হতে পারে সেটাকে মনিটরি সেন্সে কোয়ান্টিফাই করে নিয়ে আসতে পারো। লাইকওয়াইজ এখানে আরেকটা ভ্যালু চাওয়া হয়েছে, এটাতে কি করবা?
এটাতেও তুমি $5 বিলিয়ন, যেহেতু এইখানে 5 বিলিয়ন ইনক্রিজ ইন ফাইনাল ডিমান্ড ইন এগ্রিকালচারাল সেক্টর বলে দেওয়া আছে, তাহলে এটাকেও 5 বিলিয়ন দিয়ে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসবে সেটা কি হবে? সেটাকে কি বলবা? যে 5 বিলিয়ন যদি ফাইনাল ডিমান্ড ইনক্রিজ করে ইন এগ্রিকালচারাল সেক্টর, দ্যাট উইল increase the total demand in agricultural sector by that amount, 2.3 multiplied by 5 billion. Isn't so? Yes, sir. হ্যাঁ, সিম্পল। তো এখানে যদি এটাকে 5 বিলিয়ন ইনক্রিজ ইন ফাইনাল ডিমান্ড ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর না বলে আমি বলে দিতাম যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, তাহলেও একই জিনিস। তখন তোমাকে কোন জায়গায় আসতে হতো? কলাম 1 কে গুণ দিব। এই কলামে, তাই না? এই কলামে, হ্যাঁ। এবং ইন্টারপ্রিটেশনটা ওই রকমের হবে, তাই তো? ওকে। এখন এমপ্লয়মেন্ট জেনারেশন। এখন দেখো আমাদের প্যান্ডামিকের মধ্যে কি হয়েছে? শুরুর দিকে, শুরুর 2-3 মাসে কি হয়েছে? আমাদের বলা হচ্ছে যে অলমোস্ট একটা স্ট্যাটিস্টিক্স চলে আসে, 27 লাখ লোক, ঠিক আছে, জবলেস হয়ে গেছে। হ্যাঁ, 27 লাখ জবলেস হয়ে গেছে। কি কারণে হয়ে গেছে? ফাইনাল ডিমান্ড যেটা কমে গেছে, তাই না? হ্যালো, জি স্যার, ফাইনাল। এটা এগ্রিকালচারাল সেক্টর ধরতে পারো, ম্যানুফ্যাকচারিং সেক্টর ধরতে পারো, আইটি সেক্টর ধরতে পারো, ব্যাংকিং সেক্টর ধরতে পারো, হোয়াট এভার, ঠিক আছে? 27 লাখ মানুষ বেকার হয়ে গেছে, তারা তাদের জব থেকে বের হয়ে গেছে। এগুলো হচ্ছে জব রিলেটেড। এটা একজন দোকানদার বা ওই টাইপের এগলি না, মানে আমরা যে হোয়াইট কলার জবগুলো করি, ঠিক আছে, সেই জবের স্ট্যাটিস্টিক্স হচ্ছে 27 লাখ। হ্যাঁ, জব স্যাক হয়ে গেছে, তাদের জব চলে গেছে, ঠিক আছে? তো এইখানেও তুমি একটা প্রজেকশন করে এই যে ফোরকাস্টিং করতে পারো, ঠিক আছে? এটা আমি ডিক্রিজের জন্য বললাম, ইনক্রিজ হইলে কি হবে সেটাও বের করা যাবে, ঠিক আছে? তো এইখানে তোমাকে বলছে ওকে, এখানে বলা হচ্ছে ইনপুট আউটপুট অ্যানালাইসিস ক্যান অলসো বি ইউজ টু ফোরকাস্ট এমপ্লয়মেন্ট ইম্প্যাক্টস, ঠিক আছে? এটা গ্লোবাল ইম্প্যাক্ট তুমি বের করতে পারো, ন্যাশনাল ইম্প্যাক্ট বের করতে পারো, রিজিওনাল ইম্প্যাক্ট তুমি বের করতে পারো, সবই বের করতে পারো। বাট ইউ নিড সাম ডেটা, সার্ভে ডেটা, ঠিক আছে? ইউ নিড সাম ফিল্ড ডেটা। তো এখানে বলছে টোটাল ডিমান্ড ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর ইজ 500 বিলিয়ন। এখানে কি বলছে? এটা কি? টোটাল ডিমান্ড। ফাইনাল ডিমান্ড আর টোটাল ডিমান্ড কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। Total demand in manufacturing sector is এত বিলিয়ন, and the total number of workers in the manufacturing sector নিয়ে আমার কনসার্ন, এখানে আমরা এটাই বলছি, হ্যাঁ, is 5 মিলিয়ন। তার মানে হচ্ছে এখানে একটা রেশিও আছে, isn't so? ম্যানুফ্যাকচারিং সেক্টরে টোটাল ডিমান্ড যদি 500 বিলিয়ন হয়, তার জন্য আমার ওয়ার্কার্স যতগুলো লাগছে তার নাম্বার হচ্ছে 5 মিলিয়ন। সো 5 মিলিয়ন ডিভাইডেড বাই 500 বিলিয়ন, ইউ উইল গেট আ রেশিও, সিম্পল রেশিও, রাইট? সিম্পল রেশিও ইজ লাইক দ্যাট। এবং এটার ইউনিটটা হচ্ছে কি, 1 জব অর এমপ্লয়মেন্ট ডিভাইডেড বাই $100,000 টোটাল ডিমান্ড, ঠিক আছে? নট দ্য ফাইনাল ডিমান্ড, টোটাল ডিমান্ড ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রেশিও, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং সেক্টরে $100,000 এগেনস্টে একটা করে জব অপরচুনিটি ক্রিয়েট হয়, বা একজন করে এমপ্লয়ি লাগে। বুঝাইতে পারছি? এখান থেকে সিম্পল একটা রেশিও নিয়ে আসলাম। এখন বলা হচ্ছে, মানে আগের যে প্রবলেমটা, সেইখান থেকে আমরা বলছি
এটা মানে প্রবলেম স্টেটমেন্টের মধ্যে হয়তো এই জিনিস আমরা ফিক্স করে দিব যে 5 বিলিয়ন ইনক্রিজ ইন ফাইনাল ডিমান্ড, ঠিক আছে, ফাইনাল ডিমান্ড ফর এগ্রিকালচারাল সেক্টর causes a 6.3 billion increase in total demand in the manufacturing sector. এটা তোমাকে একটা রেশিও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, যাতে করে তুমি একটা ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য একটা রেশিও বের করতে পারো। এটা একটা কন্ডিশন থাকবে তোমাদের প্রবলেম স্টেটমেন্টে, ঠিক আছে, বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। এটা একটা কন্ডিশন। ম্যানুফ্যাকচারিং সেক্টরের টোটাল ডিমান্ড যদি এত হয়, তার জন্য এতটা এমপ্লয়ি লাগে বা এতটা জব পজিশন থাকে, সেইখান থেকে কন্ডিশন থেকে তোমার ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য তুমি রেশিওটা বের করে নিলা এইভাবে, 1 জব অর এমপ্লয়মেন্ট পার $100,000 টোটাল ডিমান্ড। টোটাল ডিমান্ডের বেসিস পেয়েছো। আর একটা কন্ডিশন দেওয়া আছে প্রবলেম স্টেটমেন্টে, সেটা হচ্ছে $5 billion increase in final demand for agricultural sector causes, আচ্ছা, যদি এমন থাকে, হ্যাঁ, যে $5 billion ফাইনাল ডিমান্ড ইনক্রিজ করছে এগ্রিকালচারাল সেক্টরে, ঠিক আছে, এগ্রিকালচারাল সেক্টরে। প্রবলেম স্টেটমেন্টের মধ্যে এমন থাকবে যে ধরো যে $5 billion ইনক্রিজ হবে ফাইনাল ডিমান্ডের ইন এগ্রিকালচারাল সেক্টর, ঠিক আছে। তো সেইটা থেকে তোমাকে বের করতে হবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, ঠিক আছে, এই $5 billion ফাইনাল ডিমান্ড যদি ইনক্রিজ হয়, সেটার জন্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কতগুলো নতুন ম্যান পাওয়ার লাগবে, বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তোমাকে প্রথমে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের টোটাল ডিমান্ডের জন্য, হ্যাঁ, কতটা জব দরকার হয়, সেটার তুমি একটা রেশিও বের করেছো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য। তোমাকে এখন বলা হচ্ছে যে যদি এগ্রিকালচারাল সেক্টরে $5 billion ইনক্রিজ করে ডিমান্ড, ফাইনাল ডিমান্ড যদি টোটাল কি বলা হচ্ছে, ফাইনাল ডিমান্ড যদি $5 billion ইনক্রিজ করে, তাহলে তোমাকে ফোরকাস্ট করতে বলা হচ্ছে, হ্যাঁ, যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, হ্যাঁ, টোটাল নতুন আরো কতগুলো জব পজিশন দরকার হবে। এটা হলো প্রবলেম। তো এখন আসো, আমরা চলে আসলাম এখানে, $5 billion ইনক্রিজ ইন ফাইনাল ডিমান্ড ফর এগ্রিকালচারাল সেক্টর। আমার ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স এর কোন কলামটা ইউজ করতে হবে? ডানের কলাম স্যার। রাইট। আমরা যখন এটা ইভ্যালুয়েট করব, সব সময় যেহেতু এগ্রিকালচারাল টোটাল ডিমান্ডটা দিয়েছে, আমাদের ডানের কলামটা ইউজ করতে হবে, ঠিক আছে। আর কি স্টেটমেন্ট দিয়েছে? $5 billion ইনক্রিজ ইন ফাইনাল ডিমান্ড ফর এগ্রিকালচারাল সেক্টর কজেস, আমরা এটা বের করেছি, causes 6.3 billion increase in total demand in the manufacturing sector, ঠিক আছে। তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টরের টোটাল ডিমান্ডটা আমাকে বের করে নিতে হবে। তাহলে $5 billion ইনক্রিজ ইন ফাইনাল ডিমান্ড ইন এগ্রিকালচারাল সেক্টর, ঠিক আছে, ইনক্রিজ ইন ফাইনাল ডিমান্ড ইন এগ্রিকালচারাল সেক্টর। এই ডানের কলাম থেকে কোন এলিমেন্টটা ইউজ করতে হবে? 1.26। রাইট। তাহলে 1.26 কে যদি আমি মাল্টিপ্লাই করি $5 billion দিয়ে, you will get 6.3 billion increase in total demand in the manufacturing sector, তাই তো? টোটাল ডিমান্ড ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। কেন ম্যানুফ্যাকচারিং সেক্টর? এই যে এটা ম্যানুফ্যাকচারিং সেক্টর উপরের রো, হ্যাঁ, ঠিক আছে।
ম্যানুফ্যাকচারিং সেক্টর, এটা পেয়ে গেলাম। তাহলে কত আসলো? 6.3 বিলিয়ন ইনক্রিজ ইন টোটাল ডিমান্ড ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর। তুমি রেশিও জানো এখন, ওয়ান জব অর এমপ্লয়মেন্ট পার $100,000 ডিমান্ড ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর। সো এই রেশিওটাকে যদি তুমি এটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 6.3 বিলিয়ন ডলার, তাই না? এটাকে আসলে বিলিয়ন তো 10⁻⁹, এটাকে 6.3 ইন্টু 10⁻⁻9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হবে। তাহলে নতুন যে জব অপরচুনিটি ক্রিয়েট হবে সেটা হচ্ছে 63,000, তাই তো? এখন এই জিনিস আমি ঘুরে পেঁচায় নানাভাবে দিতে পারি। আমি এইটার জন্য দিয়েছি, আমি এইটার জন্য করে দিতে পারি, এটার জন্য বলতে পারি, এটার জন্য বলতে পারি, বাট ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল, হ্যাঁ, যে তোমাকে আসলে কোন জায়গাটা বলছি এবং তোমাকে কিভাবে বের করতে হবে। তোমাদের যে রিডিং ম্যাটেরিয়াল দিয়েছি সেইখানে একটা এক্সাম্পল আছে, অটোমোবাইল সেলস অ্যান্ড ডিমান্ড ফর গ্লাস। ঠিক আছে? সো ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে। কতগুলো সেক্টর আছে, কতগুলো ইন্ডাস্ট্রি আছে? ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্সে দেওয়া আছে স্টিল আছে, অটোমোবাইল, কম্পিউটার্স, গ্লাস, ইলেকট্রিসিটি, 3 2 5। তো আমি যদি এমন করে তোমাকে একটা প্রবলেম স্টেটমেন্ট দেই, আমাদের যে ট্রানজ্যাকশন ম্যাট্রিক্সটা তোমরা দেখলা, হ্যাঁ, এবং হিস্ট্রিক্যাল ইনপুট আউটপুট যে টেবিল দেখলা, এটা হয়তো টেবিল আকারে তোমার কাছে থাকবে না, এটা ডেসক্রিপটিভ আকারে থাকবে। তোমাকে হিস্ট্রিক্যাল টেবিলটা হয়তো ডেভেলপ করে নিতে হবে। আমি যদি এরকম 5 সেক্টর বলবো না, 5টা ইন্ডাস্ট্রি টাইপের একটা প্রবলেম সেট করে দেই তোমাকে, একটা প্রবলেম যদি সেট করে দেই, ঠিক আছে? হ্যালো, যে স্টিল ইন্ডাস্ট্রির কাছ থেকে, স্টিল ইন্ডাস্ট্রির কাছে সেল করছে $এত, অটোমোবাইল সেক্টরে করছে $এত, কম্পিউটারে করছে $এত, গ্লাসে করছে $এত, ইলেকট্রিসিটির জন্য করছে $এত, ঠিক আছে? তারপরে অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্টিল সেক্টরে সেল করছে এত 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 এত, কম্পিউটার করছে এত এত, গ্লাস করছে এত, ইলেকট্রিসিটি যে প্রোডাকশন ইন্ডাস্ট্রি আছে তারা স্টিল ইয়েতে এতটুকু সেল করছে, এতটুকু সেল করছে, এতটুকু সেল করছে, এতটুকু সেল করছে। ডেভেলপ দা হিস্ট্রিক্যাল ইনপুট আউটপুট অ্যানালাইসিস টেবল। তোমরা টেবিলটা ডেভেলপ করতে পারবে না? এবং ফাইনাল ডিমান্ড যদি বলে দেই ওইখানে, তাই না, একটা কলাম আছে ফাইনাল ডিমান্ডের, ফাইনাল ডিমান্ডটাও বলে দিলাম, তাহলে হিস্ট্রিক্যাল ইনপুট আউটপুট অ্যানালাইসিস টেবিল ডেভেলপ করতে পারবে না? হ্যালো? তারপরে যদি তোমাকে বলি যে এইখান থেকে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্সটা ডেভেলপ করো, ডিডিউস করো, পারবে না? তারপরে যদি বলি যে ইলেকট্রিসিটির আন্ডারে যে লাস্ট কলামটা আছে, যে কলামটা আছে তার যে সেকেন্ড ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্সের কথা বলছি, ঠিক আছে? এটা তো ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটা মিলে আসছে, বাট ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্সে তো এখানে একটা আমি ভ্যালু পাবো না? তো ইলেকট্রিসিটির আন্ডারে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্সের যে কলামটা আছে সেই কলামের সেকেন্ড এলিমেন্টকে তোমরা এক্সপ্লেইন করো, পারবা না? জি স্যার। পারবা তো? জি স্যার। তারপরে বললাম যে এইখান থেকে তুমি ডাইরেক্ট ইনডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্সটা ডিডিউস করো, পারবা না? যেটা আসলে হয়তো আলটিমেটলি এই ফর্মেই চলে আসবে, পারবা না? হ্যালো? ওই যে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স আসলো আর আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটার মানে সাবট্রাক্ট করে ইনভার্স করতে হবে, তারপরে এই ম্যাট্রিক্সটা তোমার চলে আসবে, তাই না? ইজন্ট সো? তো এই ভ্যালুটা কি মেজার করে একটু বলো, যদি একজন বলো আমাকে এই ভ্যালুটা কি মেজার করছে এইখানে।
$1 change in final demand can change 1.03 No, no, no. $1 food change in final demand in which sector? on steel sector Yes. can change total demand in steel sector $1.034. Yes. Yes. Second one, আরেকজন বলো। আচ্ছা, তুমি যেটা বললা, হ্যাঁ, আরেকজনের কাছ থেকে একটু অ্যাটাস্টেশন চাচ্ছি যে তোমরা আসলে বুঝতে পেরেছো, সবার কাছ থেকে শোনা সম্ভব না। আরেকজন, সেকেন্ড ওয়ান, এনিওয়ান, এই পয়েন্টটা। So change in $1 in computer নো, চেঞ্জ ইন $1 in what? টোটাল ডিমান্ড না ফাইনাল ডিমান্ড? final demand in computer sector কম্পিউটার, হ্যাঁ, সেক্টর বলো। will হ্যাঁ, cause 0.048 change in final ডিমান্ড ইন, in glass sector. ইয়েস, change in total demand in glass. টোটাল ডিমান্ড হবে, টোটাল ডিমান্ড ইন গ্লাস সেক্টর। সো ইউ আর নাও অ্যাওয়ার অফ দ্য ইউনিট, রাইট? দিস ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো তোমাকে যদি আমি ওইভাবে বলে দেই, হ্যাঁ, যে এক্সপ্লেইন করো যে ইলেকট্রিসিটি আন্ডারে, সেক্টরের আন্ডারে যে কলাম আছে তার থার্ড এলিমেন্ট এক্সপ্লেইন করো, এই এলিমেন্ট এক্সপ্লেইন করো, ওই এলিমেন্ট এক্সপ্লেইন করো, তাই না? আমি তারপরে তোমাকে ওইখান থেকে ফোরকাস্ট দিয়ে দিতে পারি। ফোরকাস্টের করাইলাম না কিছুক্ষণ আগে? জি স্যার। যদি ফোরকাস্টে কি, ফোরকাস্টের কতটুকু চেঞ্জ হলে কতটুকু হ্যাঁ, আমার এগুলো বাড়ে চেঞ্জ হয়। রাইট, ফাইনাল ডিমান্ড, তাই না? আমি যদি তোমাকে বলে দেই যে 5 বিলিয়ন চেঞ্জ ইন দ্য ফাইনাল ডিমান্ড, ইন গ্লাস সেক্টর, তাই না? হ্যালো, জি স্যার। কি মাথা আটকায় গেল নাকি? হ্যাঁ, all the directors would change, have a total demand of manufacturing and agricultural sectors. So final demand যদি তোমার 5 বিলিয়ন চেঞ্জ হয় কিসের উপরে? গ্লাস সেক্টরের, ঠিক আছে? টোটাল ডিমান্ড যদি $5 বিলিয়ন চেঞ্জ হয়, তাহলে এটার ইম্প্যাক্ট অটোমোবাইল সেক্টর এবং ইলেকট্রিসিটির উপরে কি হবে? 5 দিয়ে গুণ দিয়ে দিলে হবে স্যার, হ্যাঁ, 0.002 আর 1.002। হ্যাঁ, তারপরে ওটাকে একটু এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? জি স্যার। জিনিসটাকে এক্সপ্লেইন করতে হবে। লাইকওয়াইজ এখানে এমপ্লয়মেন্ট রেশিও দেওয়া আছে, ঠিক আছে? এমপ্লয়মেন্ট রেশিও দেওয়া আছে স্টিলের জন্য, তো অটোমোবাইল। সো এখানে যদি আমি একটা ভ্যালু বলে দেই, ঠিক আছে? ওটা ফাইনাল ডিমান্ড ছিল, আমি বললাম যে এখানে একটা টোটাল ডিমান্ড শিফট করবে এত বিলিয়ন, হ্যাঁ, এই সেক্টরে, হ্যাঁ, এই সেক্টরে। তো হোয়াট উইল বি দা জব অপরচুনিটি, নিউ জব অপরচুনিটি, হ্যাঁ, ফর দ্য কম্পিউটার সেক্টর ইজ লাইক দ্যাট। আমি যে কোনো একটা সেক্টরে এখানে বসা করে দিতে পারি, ঠিক আছে? সো দিস আর দ্য থিংস ইউ উইল বি এনকাউন্টার্ড, হ্যাঁ, ফর দিস ইনপুট আউটপুট অ্যানালাইসিস। এখন তোমাদের যদি বলার কিছু থাকে বলতে পারো। স্যার এগুলো যদি স্যার মানে এইভাবে করতে চাইছে অনেক সময় লাগার কথা না স্যার? ওই যে আপনি বললেন স্যার, মানে ইনভার্স ম্যাট্রিক্স এইগুলা করে তারপরে যদি এরকম চাওয়া হয় স্যার পরীক্ষায়। আচ্ছা, সেই রকম করেই তো সময়টা দেওয়া হবে, সে তার মধ্যেই ফিক্স করা হবে। তোমার জন্য যদি আমি 10 সেক্টর দিয়ে করতে দেই, হ্যাঁ, তোমার সারাদিনও পারবা না, তাই না? জি স্যার। গো ফর সাম সিমুলেশন। হ্যাঁ, তো তোমাকে ওইভাবেই দেওয়া হবে, তোমার উপরে যেন প্রেশার না পড়ে, যতটা তুমি 30 মিনিটসে করতে পারবে ততটাই তোমাকে দেওয়া হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে আর কোনো কোয়েরি আছে? এনি কোয়েরি? তো এটার ক্লাস ম্যাটেরিয়ালস, লেকচার ম্যাটেরিয়ালস দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। আমার মনে হয় যে তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না, তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে?
স্যার আমাদের থার্ড সিটিটা কখন হবে? থার্ড সিটি দেখি এই সপ্তাহ তো শুরু হলো, নেক্সট উইকে নিয়ে নেই, কি বলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, নেক্সট স্যার। উইকে নিয়ে নেই। ওই যে কোন চ্যাপ্টারের উপরে অ্যাসাইনমেন্ট ছিল ওই চ্যাপ্টারই দিয়ে দিব, নাকি দুই চ্যাপ্টার দিয়ে দিই? বিসি রেশিও এবং ওই BC চ্যাপ্টার দুটো খুব করো লাগে। একটু স্যার, না, এটা আমি নিব একটু অন্য আঙ্গিকে, তোমাদের অবজেক্ট মানে টিক চিহ্ন মাল্টিপল চয়েসের মতো হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, ম্যাথ থাকতে পারে, ছোট ম্যাথ থাকতে পারে, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য ম্যাথ অ্যান্ড টিক দ্য রাইট আনসার। ঠিক আছে, স্যার মানে জি, স্যার। লেখালেখি কোনো বিষয় থাকবে না স্যার, মানে না না না, লেখালেখির আমি কোনো কিছু নেব না, আমি তো বললাম যে এটা ওই যে মাল্টিপল চয়েসের মতো থাকবে আর কি। ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ, মাল্টিপল চয়েসের মতো থাকবে। স্যার মানে চ্যাপ্টার তাহলে কি স্যার দুইটা থাকবে মানে? হ্যাঁ, মাল্টিপল চয়েস করতে হলে আমাকে একটু দুইটা চ্যাপ্টার থেকে আসলে আসতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখানে নিউমেরিক্যাল প্রবলেমও থাকতে পারে ছোটখাটো। ঠিক আছে, বাংলা থাকতে পারে, লজিক্যাল জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে, সবকিছু মিলে একটা ভজঘট করে একটা পরীক্ষা। হুম, ঠিক আছে। জি স্যার। জি আর স্যার। একটা অ্যাসাইনমেন্ট দিব ওই লাইকওয়াইজ আগের মতোই। ঠিক আছে, সেই অ্যাসাইনমেন্টটা দিব ইনপুট আউটপুট অ্যানালাইসিসের উপরে। ওকে, ঠিক আছে, কি মাথা ঘুরে গেল? জি না স্যার স্যার। জি স্যার। না, দিতে হবে। এটাও তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হয় আসলে স্যার, আমাদের আর 3-4 উইক বাকি তো এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই নেক্সট দিয়ে উইকে দিব। দিয়ে দিই, সমস্যা নেই। নেক্সট উইকে তো পরীক্ষা দিব, নেক্সট উইকে অ্যাসাইনমেন্টও পাবা, জি স্যার। সবই পেয়ে যাবা। হুম, স্যার ক্লাস টেস্টটা নেক্সট উইকের সোমবারে থাকবে। সোমবারে দিতে চাচ্ছ? স্যার আমি লিখে রাখলাম সোমবার। ঠিক আছে, সোমবার ক্লাস টাইম। ওকে, ঠিক আছে, সবাইকে জানাই দিও একটু। জি স্যার। সিআর সবাইকে জানাই দিও, আমি হ্যাঁ, স্যার। ফেসবুকে দিয়ে দিব। অনেক আগের ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, তারা আমাকে অলরেডি ইনফর্ম করেছে যে তারা আসলে জানে না, তারা অন্যান্য লেভেলের কোর্স করে, সো তারা জানতো না আগের ক্লাস টেস্টের ব্যাপারে। এরকম একটা ইয়ে চলে আসছে, কিন্তু তো অ্যাটলিস্ট তোমার ক্লাসে কারা আছে গৈরিক, সেটা তো তুমি জানো, তাই না? অ্যাটলিস্ট তোমরা যারা রেগুলার তারা তো জানছোই, যারা আসলে সহজে এই জায়গাগুলোতে আসে না, ইয়ে করে না, তাদেরকে একটু কমিউনিকেট করার চেষ্টা করো। স্যার আসলে মানে পুরাতন ব্যাচের কারা কারা তো আমি সঠিক জানি না, তো আমার সাথে আর কি 3-4 জন সিনিয়র কন্ট্যাক্ট করেন আর কি, আমি ওনাদের জানাই দিই আর কি গ্রুপে। আচ্ছা স্যার মানে ওই লিস্টটা তো আমার কাছে নাই যে কারা কারা এই কোর্সটা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, সো তাদেরও যদি খোঁজ খবর না থাকে তাহলে তো সমস্যা, মানে অ্যাটলিস্ট জানতে হবে যে এইটা একটা ফেসবুকে একটা প্ল্যাটফর্ম আছে, গ্রুপ আছে। হ্যাঁ, বাট অনেকেই জানে, যারা পুরানো আছে, ঠিক আছে, তাদের একজনকে একটু বলে তাকেই দায়িত্বটা দিয়ে দিও যে ভাইয়া আপনাদের যারা আছেন পুরন ব্যাচের, হ্যাঁ, তাদের সাথে একটু কমিউনিকেট করে বলে দিয়ে, হ্যাঁ, তুমি যদি সবাইকে না চেনো। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, একজনকে বলে দিলেই হবে, সে সবাইকে কমিউনিকেট করবে। ওকে তাহলে, হুম, ওকে।